অবশেষে একটা বিশাল বড় ঘটনা ঘটল। ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য সবাই অপেক্ষা করছিল সেটা ফাইনালি সাইন হয়ে গেছে। আর এটা নিয়ে কিন্তু সারা দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। তো চলুন আজ আমরা এই চুক্তির একেবারে গভীরে গিয়ে দেখব এর আসল তাৎপর্যটা ঠিক কী। মিডিয়া আর অ্যানালিস্টরা জানেন এটাকে কি বলছে? বলছে দ্য মাদার অফ অল ডিলস, মানে সব ডিলের সেরা ডিল। কিন্তু প্রশ্নটা হলো কেন হঠাৎ করে একটা ট্রেড ডিলকে নিয়ে এত মাতামাতি? ঠিক, এটাই তো আসল প্রশ্ন, যে চুক্তিটা প্রায় ১৯ বছর ধরে, মানে প্রায় ২ দশক ধরে আটকে ছিল, সেটা হঠাৎ করে কিভাবে একটা ঐতিহাসিক মাস্টারস্ট্রোক হয়ে গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জানেন কোথায়? সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে। আচ্ছা, এই ডিলটা কেন হলো সেটা বুঝতে গেলে আমাদের একটু জিওপলিটিক্সটা দেখতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, এই চুক্তিটা কিন্তু কোনো ভালোবাসার সম্পর্ক নয়, বরং এটা হয়েছে একেবারে যাকে বলে প্রয়োজনের তাগিদে। ভাবতে পারেন, এই আলোচনা শুরু হয়েছিল সেই ২০০৭ সালে, প্রায় ১৯ বছর। এত লম্বা সময় ধরে আটকে থাকার পর হঠাৎ করে এই ব্রেক থ্রু। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, তাই না, যে হঠাৎ এমন কি হলো যে বরফটা গলল? এর পেছনের আসল কারণটা হলো আমেরিকার ট্রেড পলিসি। দেখুন, একদিকে আমেরিকা ভারতের উপর প্রায় ৫০% ট্যারিফ চাপানোর কথা বলছিল, আবার অন্যদিকে ইউরোপের সাথেও তাদের সম্পর্কটা ঠিকঠাক যাচ্ছিল না। তো এইরকম একটা পরিস্থিতিতে ভারত আর ইউরোপিয়ান ইউনিয়ন দুজনেই যেন একে অপরের মধ্যে একটা ভরসার জায়গা খুঁজে পেল। এখন দেখুন, ইউরোপের হাতে কিন্তু অপশন ছিল, রাশিয়া ছিল, চীন ছিল, কিন্তু তাদের জন্য ভারতই ছিল একমাত্র সঠিক পছন্দ। কেন? কারণ প্রথমত ভারত একটা গণতান্ত্রিক দেশ, দ্বিতীয়ত চীনের মতো ডিল নিয়ে ছলচাতুরির কোনো অভিযোগ নেই, আর তৃতীয়ত রাশিয়ার মতো কোনো পুরনো শত্রুতাও নেই। বরং ভারত চাইলে রাশিয়া আর চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ব্রিজের মতো কাজ করতে পারে। তো এত গেল প্রেক্ষাপটের কথা, চলুন এবার সরাসরি চুক্তির ভেতরে ঢোকে দেখি কি শর্ত আছে এর মধ্যে যা এই ডিলটাকে এত পাওয়ারফুল করে তুলেছে। প্রথমেই যে সংখ্যাটা মাথায় রাখতে হবে সেটা হলো ২ বিলিয়ন, মানে ২০০ কোটি। ভাবা যায় এই চুক্তির আওতায় আসছে এতগুলো মানুষ। ভারত আর ইউরোপের ২৭টা দেশ মিলে এটা হয়ে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি ট্রেড জোনগুলোর একটা। আর শুধু জনসংখ্যা কেন, অর্থনীতির দিক থেকেও এর গুরুত্ব অসম্ভব। এই পার্টনারশিপটা পুরো বিশ্বে টোটাল জিডিপির প্রায় ২৫%, মানে ৪ ভাগের ১ ভাগ কন্ট্রোল করবে। বুঝতেই পারছেন এটা কত বড় একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে। চুক্তির একটা দারুণ ব্যাপার হলো প্রায় ৯৬.৬% পণ্যের ওপর থেকে ট্যাক্স বা ট্যারিফ হয় একদম জিরো হয়ে যাবে, নয়তো অনেকটাই কমে যাবে। মানে ব্যবসা বাণিজ্য করাটা অনেক সোজা হয়ে যাবে। তবে ভারত কিন্তু এখানে একটা খুব স্মার্ট মুভ নিয়েছে। নিজেদের কৃষি বা ডেয়ারি সেক্টরের মতো কিছু সংবেদনশীল জায়গাকে এই চুক্তির বাইরে রেখেছে। এতে দেশের ভেতরের উৎপাদকদের স্বার্থটাও রক্ষা পেল। আচ্ছা, এবার আসা যাক এই চুক্তির সবচেয়ে ইন্টারেস্টিং আর চর্চিত অংশে। হ্যাঁ, আমি গাড়ি শিল্পের কথাই বলছি। এই জায়গাটায় ভারত এমন একটা কৌশলগত চাল দিয়েছে যা নিয়ে এখন সবাই আলোচনা করছে। ব্যাপারটা হলো, ভারত ইউরোপ থেকে আসা গাড়ির ওপর ইম্পোর্ট ডিউটি বা শুল্ক ১১০% থেকে সোজা নামিয়ে এনেছে মাত্র 10%। ভাবুন একবার, কত বড় একটা ড্রপ। এর মানে হলো ভারতের বাজারে ইউরোপিয়ান গাড়িগুলোর দাম এখন অনেকটাই কমে আসবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই বিশাল ছাড়ের পেছনেই এমন একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেটা পুরো গেমটাকেই ঘুরিয়ে দিয়েছে। আর এটাই হলো ভারতের মাস্টার স্ট্রোক। শুল্ক কমানো হয়েছে ঠিকই, কিন্তু সাথে এটাও বলে দেওয়া হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বছরে ২.৫ লাখের বেশি গাড়ি ভারতে পাঠাতে পারবে না। ভারতের গাড়ির বাজারটা কিন্তু বিশাল, বছরে প্রায় ৪৪ লাখ গাড়ি বিক্রি হয়। সে তুলনায় ২.৫ লাখ গাড়ি কিছুই না, মাত্র ৬% মতো। এর ফলে কি হলো, একদিকে সাধারণ মানুষ কম দামে ইউরোপিয়ান গাড়ি কিনতে পারবে, আবার অন্যদিকে আমাদের দেশের গাড়ির শিল্প পুরোপুরি সুরক্ষিত থাকল। এই ডিলটা কিন্তু শুধু কেনাবেচা বা ব্যবসা বাণিজ্যের মধ্যে থেমে নেই। এর মাধ্যমে আসলে একটা অনেক গভীর একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের শুরু হলো। এই নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেন যা বলেছেন তা থেকেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, এটি তো কেবল শুরু, আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলব। তার এই কথাটাই বলে দেয় এটা শুধু একটা বাণিজ্যিক চুক্তি নয়, বরং একটা লম্বা আর গভীর সম্পর্কের শুরু। এখন প্রশ্ন হলো, এই কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মানেটা ঠিক কি? এর একেবারে কেন্দ্রে আছে ডিফেন্স বা প্রতিরক্ষা।
প্ল্যানটা হলো ইউরোপের হাই টেকনোলজি আর ভারতের বিশাল ম্যানুফ্যাকচারিং ক্ষমতাকে এক করে দেশেই ডিফেন্সের জিনিসপত্র বানানো হবে। শুধু তাই না, টেরোরিজম মোকাবিলা, সমুদ্রের নিরাপত্তা, এমনকি সাইবার সিকিউরিটির মতো ব্যাপারেও দুই পক্ষ একসাথে কাজ করবে। তো এই চুক্তির ফলে ভবিষ্যতে কি হতে পারে? এর লং টার্ম এফেক্ট কি হবে ভারতের অর্থনীতি আর সমাজের উপর? চলুন একটু সেই দিকে তাকানো যাক। ইকোনমিস্টরা মনে করছেন এই ডিলের ফলে একটা পজিটিভ ইকোনমিক সাইকেল চালু হবে। ব্যাপারটা অনেকটা এরকম, বিদেশি আর দেশি কোম্পানিগুলো ভারতের নতুন নতুন ফ্যাক্টরি বানাবে। তাতে কি হবে? অনেক নতুন চাকরি তৈরি হবে, মানুষের হাতে টাকা আসবে, ফলে বাজারে কেনাকাটাও বাড়বে, আর সব মিলিয়ে দেশের অর্থনীতি বড় হবে। এর সাথে সরকারের ট্যাক্স কালেকশনও বাড়বে, যা দিয়ে দেশের রাস্তাঘাট, স্কুল, হাসপাতালের মতো পরিকাঠামো আরও ভালো হবে। এই পুরো বিষয়টাকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা একটি নিয়মভিত্তিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করব, সমগ্র বিশ্বের স্থিতিশীলতার জন্য। তার এই কথা থেকেই বোঝা যায়, এই পার্টনারশিপের লক্ষ্য শুধু টাকা পয়সার লাভ নয়, বরং আজকের এই অনিশ্চিত দুনিয়ায় একটা নিয়ম আর স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, এই চুক্তিটা কি সত্যিই ভারত আর ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে একটা নতুন গ্লোবাল অর্ডারের শুরু, একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।